আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 113 নম্বর ম্যাথ। 113 নম্বর ম্যাথ কি বলেছে সেটা বলে নেই। ফিগারটা তো আর প্রশ্নে দেওয়া নেই, সরি ফিগারটা প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? ফিগারটা প্রশ্নে কি দেওয়া আছে তাহলে তো আর প্রশ্ন করার প্রয়োজন নাই, তবুও করে দিই। হ্যাঁ, কি বলছে? টু জেনারেটর আর কানেক্টেড টু দেওয়ার ইউনিট ট্রান্সফরমার ইন দা গিভেন ফিগার। ইন দা গিভেন, এই দেখো এখানে বলে দিয়েছে ইউনিট ট্রান্সফরমার। তো ইউনিট ট্রান্সফরমার কি, এটা কিন্তু পাওয়ার সিস্টেম কাকে বলে সেই সময় কিন্তু বলে দিয়েছে, মিলে গেছে কিন্তু। এটাকে কি বলে? ইউনিট ট্রান্সফরমার। বিষয়টা আমরা আগে থেকে কিন্তু জানি। ওকে, তো জেনারেটর 1 টু দুটো জেনারেটর আছে, দুজন কানেকশন আছে। জেনারেটর 1 প্রথম জেনারেটর কত? 20 এমভি 11 কেভি 0.2 পার ইউনিট। 20 এমভি 11 কেভি 0.2 পার ইউনিট। আচ্ছা, ট্রান্সফরমার 1 20 এমভি 11/110 এবং কত 0.8 পার ইউনিট। আচ্ছা, জেনারেটর 2 30 এমভি 0.2 এবং 11 কেভি। 11 এখানে আছে, এখানে লিখে না, ঠিক আছে? ট্রান্সফরমার 2 30 এমভি 0.1 পার ইউনিট 11/110 কেভি, ঠিক আছে? ওকে, তারপরে রিঅ্যাকট্যান্স অফ ট্রান্সমিশন লাইন 0.516, এই যে ট্রান্সমিশন লাইন দুইটা আছে তাহলে এটা 0.516, এটা 0.516 বেসড অন 110 কেভি এন্ড 30 এমভি। তাহলে ট্রান্সমিশন লাইনের বেস কত? 30 এবং কেভি কত? 110, ঠিক আছে? তারপরে এ থ্রি ফেজ শর্ট সার্কিট অকার এট দ্য রিসিভিং এন্ড। রিসিভিং এন্ড মানে কোনটা? এই যে এটা, মানে এখানে ফল্ট হয়েছে। তো এখানে কি ধরনের ফল্ট হচ্ছে? এখানে ফল্ট হচ্ছে থ্রি ফেজ ফল্ট। কি ধরনের ফল্ট হচ্ছে? থ্রি ফেজ ফল্ট, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেট দ্য কারেন্ট সাপ্লাই বাই দ্য জেনারেটর। ক্যালকুলেট দ্য কারেন্ট সাপ্লাই বাই দ্য জেনারেটর। তার মানে এখানে যদি ফল্ট হয় তাহলে জেনারেটরের কারেন্ট কত হবে? এখানে যদি ফল্ট হয় জেনারেটর কারেন্ট কত হবে? ম্যাথটা বেশ বড় ম্যাথ এবং বেশ একটু অন্য টাইপ, ভিন্ন টাইপ। আচ্ছা, তো এখন আমরা ম্যাথটা করবো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো বেস দেওয়া আছে, তো ট্রান্সমিশন লাইনের সাপেক্ষে বেস যদি 110 হয় তাহলে এই সাইড কত হবে? 11, এই সাইড কত? 11। তাহলে বেস ভোল্টেজ কত? 11, বেস এমভি কত? 30। তাহলে এটা তো নতুন করে বের করার প্রয়োজন নাই, কারণ এটার সাথে বেস মিলে যাচ্ছে। তাহলে নতুন করে কোনটা বের করবো? জেনারেটর 1। তো জেনারেটর 1 অর্থাৎ XG1, জেনারেটর 1 অর্থাৎ কি XG1, XG1 মানে কি? ওল্ড পার ইউনিট ইনটু এমভি নিউ বাই এমভি ওল্ড। এমভি নিউ কত? 30, এমভি ওল্ড কত? 20। তাহলে রেজাল্ট আমাদের কত আসলো? 0.258 পার ইউনিট। কেভি স্কয়ার বাই, মানে কেভি বাই কেভি দিলাম না কেন? কারণ এখানে 11, এখানে কত? 11। 110 তো ওই সাইডে, এই সাইডে কত? 11 মিলে যাচ্ছে, তার কেভিটা দেই না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো XG2 আগেরটাই 0.3। ওকে, তারপরে XTR দেখো, XTR1 কি? পার ইউনিট ওল্ড পার ইউনিট ইনটু এমভি নিউ বাই এমভি ওল্ড বাই কত? 20। তাহলে কত আসবে এখানে? এখানে তোমার আসবে হচ্ছে 0.12 পার ইউনিট। XT2 এর চেঞ্জ হবে না কেন? কারণ এর বেস যা অ্যাকচুয়ালি কি, মানে বেস যা মূল রেটিং ভোল্টেজ সেম, ঠিক আছে? তাহলে এটাই পার ইউনিট। তারপরে তারপর দেখো ট্রান্সমিশন লাইন, না এইটা এবং ট্রান্সমিশন লাইন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা প্রত্যেকটার জন্য বের করে নিয়েছি, ট্রান্সমিশন লাইনে তো চেঞ্জ হবে না, প্রত্যেকটার জন্য বের করে নিয়েছি। এবং ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা একটু দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো, রিঅ্যাকট্যান্স ট্রান্সফরমার সেম ভাবে, রিঅ্যাকট্যান্স ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স এটার সাথে লেগে যাবে, তাই না? আচ্ছা, শর্ট সার্কিট, শর্ট হয়ে গেছে না? শর্ট না, শর্ট সার্কিট না, শর্ট নাকি? তারপরে এখানে আসলো শর্ট হয়েছে, এখানে যে কথা আসছে এর সাথে লেগে যাচ্ছে, এর সাথে কি আছে? লেগে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখো তো দুইটা লাইন কি প্যারালাল? দুইটা লাইন কি আছে? প্যারালাল আছে। তাহলে আমরা ওটাকে একটাতে কনভার্ট বলতে পারি। লাইন দুইটা যেহেতু প্যারালাল তাই আমরা এখানে একটা বলতে পারি। তো মানটা কি বসাই দিই, আসলে দেখো বুঝতে সুবিধা হবে। তাহলে কত? এটা 0.258, এটা কত? 0.12, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.1, আর এটা কত? 0.516, এটাও 0.516। এর ইকুইভ্যালেন্ট সার্কিট এটা, এর ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা? এটা, ঠিক আছে? আচ্ছা, এখন এখন দেখো এটার সাথে কি আছে? প্যারালাল আছে। এটার সাথে কি প্যারালাল? এই দুটোকে একটাতে কনভার্ট করে আমরা লিখতে পারি। এই দুটো মানকে একটা মানে আমরা কনভার্ট করে লিখতে পারি। কিভাবে? দেখো 516 প্যারালাল 516 যদি হয় তাহলে রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে হচ্ছে তোমার 0.258 পার ইউনিট ভ্যালু। আচ্ছা, দেখো তো এই যে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিজাইন করলাম, বা পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বা পার ইউনিট সার্কিট ডায়াগ্রাম যাই বলো না কেন, পার ইউনিট সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করলাম ফল্ট অবস্থায়। কোন অবস্থায়? ফল্ট অবস্থায়। আর কোনো সমস্যা আছে কিনা বলো তো এখানে? আচ্ছা, তাহলে আমার সামনের দিকে আগে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা যাই, কি বের করবো? টোটাল পার ইউনিট। কি বের করবো? টোটাল পার ইউনিট। টোটাল পার ইউনিট বের করে নিই, চলো। এক্সটি মানে টোটাল, টোটাল কি? এটার সাথে কি আছে? প্যারালাল আছে। তবে দাও, প্যারালাল করলে হয়ে যাবে 0.3। আচ্ছা, এক মিনিট, এইটা ভুল হয়েছে, এটা হচ্ছে 0.3। আচ্ছা, তাহলে এটা কত? 0.412, 0.41, 0.4 না 42, 0.42 প্যারালাল, এই দুটো যোগ করলে কত হবে? 0.3, 0.3। তার সাথে এটা কি? সিরিজ, তাই না? প্লাস কত? 0.258। তাহলে আমাদের মান কত আসবে? 0.433 পার ইউনিট। তাহলে এখন শর্ট সার্কিট এমভিএ বের করতে পারো, যে বেস এমভিএ বাই পার ইউনিট এমভিএ দিলে তোমার মান চলে আসবে। ক্যালকুলেটরটা নেই, 30 ভাগ 0.433 কত আসবে তাহলে? 69.284। আচ্ছা, আমাদের বের করতে হবে কি কারেন্ট? তাহলে কারেন্ট বের করা আসছি যে 69.284 গুণন 10⁻6 ডিভাইডেড বাই √3 ইনটু ভিএল। তাহলে এই সাইড বেস ভোল্টেজ কত? 110। হ্যাঁ, এই সাইড বেস ভোল্টেজ কত? 110 গুণন 10⁻3। তাহলে আইসি এখন বের হয়ে যাবে। আচ্ছা, বেস ভোল্টেজ এই সাইড না দিয়ে তুমি 11 দাও। বেস ভোল্টেজ কত দাও? 11 দাও। তাহলে আমরা ট্রান্সফরমারের প্রাইমারি সাপেক্ষে সার্কিট, ট্রান্সফরমারের শর্ট সার্কিট কারেন্ট বের করলাম, তার সাপেক্ষে প্রাইমারি সাপেক্ষে, ঠিক আছে? যখন 11 দেবো তখন প্রাইমারি সাপেক্ষে কারেন্ট বের করবো। যদি 110 পাবো তাহলে এখানকার কারেন্ট পাবো কার সাপেক্ষে? সেকেন্ডারি সাপেক্ষে। যখন 11 দেবো তখন সমগ্র সার্কিটটা কোথায় নিয়ে আসছে? প্রাইমারি ঘুরে নিয়ে আসছে, যার কারণে 11 দিয়েছি। তখন 11 দিয়েছি, চাইছে তো প্রাইমারি কারেন্ট, চাইছে তো প্রাইমারি কারেন্ট, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা প্রাইমারি করবো, তাহলে সুবিধা হবে। চাইছে প্রাইমারি কারেন্ট, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কোথায় করবো? প্রাইমারি করবো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে কারেন্ট কত আসবে? 69.284 গুণন 10⁻6 ডিভাইড বাই √3 ইনটু 11 গুণন 10। কত আসবে? 36.46 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত পাইলা? এখানে পাইলা হচ্ছে কত? 36। মানে যদি এটা অ্যাকচুয়াল ওহমিক হয়, যদি ওহমিক হয় তাহলে এখানে পাইলাম 36, 36 পেলাম, তাই না? কোথায়? শর্ট সার্কিট কারেন্ট পেয়েছি, কিন্তু আমাদের করতে বলছি জেনারেটর কারেন্ট। তাহলে এখানে কারেন্ট পেয়েছি, এখন এর কারেন্ট বের করতে পারবে না, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে। মোট কারেন্ট এটা দাও, মোট কারেন্ট আইসি 1 ইকুয়াল টু কি মোট কারেন্ট? মোট কারেন্ট কত?
36.46 মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা, এর বিপরীত শাখা এটা না 0.3 মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা ডিভাইড বাই শাখাটার যোগফল অর্থাৎ 0.3 প্লাস 0.42 0.3 প্লাস 0.42 তাহলে দেখো চলে আসবে 36.43 ইনটু 0.3 বাই 0.3 প্লাস 0.42 1515 1515.2 অ্যাম্পিয়ার শেষ। তারপরে IG2 তাহলে মোট কারেন্ট থেকে এটা বাদ দিলে IG2 36.46 মাইনাস IG1 তাহলে দাও 36.46 মাইনাস অ্যান্সার কত আসবে 21 পয়েন্ট কত 3 অ্যাম্পিয়ার শেষ তোমার অ্যান্সার। বলো আর কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ কি বলেন জানো? ও 0.2 হ্যাঁ এখানে আমি ঠিক লিখছি হ্যাঁ 0.2 0.1 0.3 0.3 0.12 তাহলে 0.42 হ্যাঁ মানে হিসাব ঠিক আছে এখানে লিখতে ভুল করছি ঠিক আছে না? ওকে তো এখন কি কিছু বলবো ম্যাথটা নিয়ে? দেখো সলিউশন হয়তো আমি একটু জটিল করে ফেলছি হ্যাঁ মানে অ্যাকচুয়াল ম্যাথটা প্রাইমারি না প্রাইমারি সাপেক্ষে রেফার সার্কিট প্রাইমারি কেন বলো প্রাইমারি সাপেক্ষে টোটাল কারেন্ট হচ্ছে ট্রান্সফরমার প্রাইমারি না এখানে কি এটা কি ট্রান্সফরমার না এটা কি ট্রান্সফরমার এখন এই রেফার সার্কিট করো রেফার সার্কিট দুইটা না একটা প্রাইমারি সাপেক্ষে রেফার এটা কি সেকেন্ডারি সাপেক্ষে রেফার একটা প্রাইমারি সাপেক্ষে রেফার একটা সেকেন্ডারি সাপেক্ষে রেফার ধরো এটা প্রাইমারি সাপেক্ষে রেফার এটা কি প্রাইমারি সাপেক্ষে রেফার ঠিক আছে কোন সাইড এই কোথায় আমরা এই যে এটা কি প্রাইমারি সাপেক্ষে রেফার কারণ এটা সার্কিটটা কি প্রাইমারি সাপেক্ষে যেহেতু পার ইউনিট যেহেতু এটা কি পার ইউনিট ধরো অ্যাকচুয়ালি ধরো এটা ওহমিক ধরে নাও এটা ওহমিক আচ্ছা ওহমিক হলে তো রেফার আসবে পার ইউনিট হলে রেফার আসবে না তো ধরো এটা কি ওহমিক তাহলে যখন ওহমিক আসবে তখন রেফার সার্কিট আসবে রেফার মানে কি প্রাইমারি সাপেক্ষে বা সেকেন্ডারি সাপেক্ষে তাহলে তোমাকে বললাম ধরে নাও এটা সেকেন্ডারি প্রাইমারি সাপেক্ষে কার সাপেক্ষে রেফার প্রাইমারি সাপেক্ষে আচ্ছা ফল্ট কোথায় এখানে না ফল্ট কোথায় ওখানে তাহলে ওখানে কারেন্ট বেশি মানে এই কারেন্টটা যদি প্রাইমারিতে রেফার করি তাহলে সার্কিটটা যেহেতু প্রাইমারি রেফার তাহলে ফল্টটা কোথায় নিয়ে আসছি প্রাইমারি সাইড নিয়ে আসছি তাহলে এই যে এখানে কারেন্ট পেলাম কত 36.36 কোথায় এখানে এটা কি পেলাম আমরা আইসি ওখানে কি পেলাম আমরা আইসি ঠিক আছে এখন যেহেতু এখানে আইসি পেয়েছো এখন এর কারেন্ট ডিভাইডার রুল দিলে হয়ে যাবে এটা IG1 আর এটা কি IG2 এই হচ্ছে অবস্থা ঠিক আছে দেখো আর কোনো সমস্যা আছে কিনা? দেখো যদি বলতো শর্ট সাইড কারেন্টটা কত যদি বলতো শর্ট সাইড কারেন্টটা কত তো শর্ট সাইড কোথায় আছে সেকেন্ডারি তার মানে সেকেন্ডারি পাশে রেফার করতে হবে কোন পাশে রেফার করতে হবে সেকেন্ডারি তখন আমরা আইসিটা কত 110 দিয়ে করতাম ঠিক আছে যদি বলতো শর্ট সাইড কারেন্ট কত আমাদের শর্ট সাইড কারেন্ট করতে বলে আমরা এটা বের করব না কারণ এটা প্রাইমারি রেসপেক্ট আসছে তাহলে এটা কোথায় নিয়ে যেতাম সেকেন্ডারি রেসপেক্ট নিয়ে গিয়ে পরে বলতাম আমরা যে এত কারেন্ট বের কারণ শর্ট হয় সবসময় সেকেন্ডারি রেসপেক্ট দেখাতে হয় যেহেতু আমাদের জেনারেটর কারেন্ট চেয়েছি আমরা প্রাইমারি রেসপেক্ট আগে করে নিয়েছি তাহলে ঝামেলা কম হবে বইতে করা আছে শীটে করে দিয়েছি তোমার সেকেন্ডারি রেসপেক্টে আমি করে দিলাম এখন প্রাইমারি রেসপেক্টে এবার বল কার কি প্রশ্ন? হ্যাঁ কেবি হ্যাঁ 11 নিউ 11 না না বেস 110 তো এই সাইডের রেসপেক্ট 110 হ্যাঁ তাহলে এই সাইডে আসলে কত হবে 11 হবে না বেস আছে ট্রান্সমিশন লাইনের সাপেক্ষে হ্যাঁ আবার বলি এই যে বেস 110 এটা এই সাইডের রেসপেক্টে তাহলে যদি এই সাইডের রেসপেক্ট তাহলে বেস কত 11 তাহলে এখানে 11 লিখি তাহলে বুঝতে সুবিধা হবে 110 লিখে তোমার কষ্ট হচ্ছে বুঝতে সবার এবার দেখো ওকে আচ্ছা এগুলো কিন্তু আমরা অ্যাকচুয়াল ভাবে দেখালাম না যে আসলে ফল কি এগুলো অ্যাকচুয়াল এখানে অ্যাকচুয়াল বিষয়টা তোমাদের বুঝাই দিয়েছি এখন শুধু পার ইউনিট মাত্র করছি এই যে এমভিএ শর্ট সার্কিট মানে বেস এমভিএ বা পার ইউনিট এমভিএ এখান থেকে আস্তে আস্তে আগাইছি অ্যাকচুয়াল মেথড করলাম না সেটা অ্যাকচুয়ালি করে দিয়েছি মুছে দিলাম 110 শেষ দেখো 113 শেষ 112টাও সেম হ্যাঁ কি ফরওয়ার্ড করবো সলিউশন তো বহু আগে দিয়ে দিছি গ্রুপে দেখো আমি আমার কেন দেওয়া লাগবে গ্রুপে থাকি হারাই তো যায় না 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 থাকবে না কেন অবশ্যই আছে কি বলো থাকবে না কেন গ্রুপে থাকবে আমি না ক্লিক করি গ্রুপে থেকে কখনো ডিলিট হবে হ্যাঁ এটা বলো তোমার নিজের সমস্যা এটা গ্রুপের সমস্যা কেন বলো বলো এটা আমার সমস্যা ভাই হ্যাঁ এটা বলতে হবে যে আমার সমস্যা এটা গ্রুপের সমস্যা কেন বলো আমার ফোনে সমস্যা হয় আর কি এটা বলো আচ্ছা 113 নম্বর হয়ে গেছে ঠিক আছে 113 নম্বর শেষ এখন 114 নম্বরটা বাড়ি কাজ 114 নম্বরটা বাড়ি কাজ 115 নম্বরটা হচ্ছে এখন কি আপনি স্টুডেন্ট যে একবার জিনিস দিয়ে এটা করে হারাই ফেলো বলো তো এটা কি স্টুডেন্ট আকারে পড়লো যখন যেটা দিব সবচেয়ে সংরক্ষণ করে দিতে হবে যখন যেটা দিব সেটা সংরক্ষণ করে রাখতে হবে সবসাথে তোমরা খুঁজে নিবা আচ্ছা 115 বলছে ফাইন্ড শর্ট সার্কিট কারেন্ট এন্ড ফল্ট এমভিএ ফর এ থ্রি ফেজ শর্ট সার্কিট হোয়েন ফল্ট ভোল্টেজ এবার আসি যে সবসময় তো আমরা একই করলাম ফল্ট ভোল্টেজ এবং ট্রান্সফরমার ভোল্টেজ একই করলাম এবার একটু ভিন্নটা ঢুকে গেলাম আস্তে আস্তে ভিন্নটা ঢুকে যাবো 0.1 পার ইউনিট 11 বাই গ্রাউন্ড ছাড়া তিনটা লাইন একই কথা সিমেট্রিক্যাল ফল্ট একটা হিসাবে কাউন্ট হয় গরম তো সেই পড়তেছে দেখছি আর কিছু আছে হ্যাঁ দেখো এই ম্যাথটা একটু ভিন্ন হ্যাঁ একটু ভিন্ন বলতে বেসিক ক্লিয়ারের জন্য তোমাদের এগুলো দিয়েছি এখানে কি সবাই মনোযোগ সহকারে দেখো যে এতক্ষণ যে ম্যাথগুলো করলাম সেই ম্যাথগুলোতে কি ছিল যে এখানে কোনো ভোল্টেজ দেওয়া ছিল না বা দেওয়া থাকলেও এর আর এর ভোল্টেজটা সেম ছিল এতক্ষণ যে ম্যাথগুলো করলাম আজকে দুদিন ধরে যা করলাম এর ভোল্টেজ আর এর ভোল্টেজ সেম ছিল কিন্তু এখন এই যে ফল্টের যে অবস্থান ফল্টের পূর্বে ফল্টের পরে তার ভোল্টেজ যখন থাকে না শর্ট সার্কিট ভোল্টেজ কি হয় 0 হয়
তো ফল্টের আগে এই পয়েন্টে ভোল্টেজ কত 69। এতক্ষণ পর্যন্ত আমরা করেছি ফল্টের আগে এই পয়েন্টে ভোল্টেজ কি ট্রান্সফরমার যে ভোল্টেজ সেটাকে এই পয়েন্টে ভোল্টেজ আমরা কাউন্ট করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো এর আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিজাইন করি, তাহলে সুবিধা হবে। সবসময় আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আগে ডিজাইন করি, হ্যাঁ মানে তোমরা পরীক্ষা ডিজাইন করবে না, যদি কখনো পড়াও স্টুডেন্টদের তখন আগে সার্কিটটা ডিজাইন করে নিবা, তাহলে কি হবে বোঝানো সুবিধা হবে, বুঝবে খুব দ্রুত। আচ্ছা এটা কি নোলড, হ্যাঁ এই যে আমরা কি নোলড করেছি। আচ্ছা নোলড থাক সমস্যা নাই। আমাদের এখন প্রথমে কি কাজ, প্রথমে আমাদের কাজ হচ্ছে বেস কি দেওয়া আছে প্রশ্নে না, বেস দেওয়া নেই, বেসটা ধরে নিব। তো বেসটা ধরবো কোথায়, জেনারেটরটা ধরবা 30 এমভি কত 11 কেভি। তো দেখো বেস দা রেটিং হতে তাহলে কত চেঞ্জ হচ্ছে না, এটা এখানে কত থাকছে 0.1 পার ইউনিট, 0.1 পার ইউনিট। একই হবে এটা তো চেঞ্জ করে নিতে হবে, এটা তো 5 ওহম আছে, কি ওহম আছে 5 ওহম, তাহলে পার ইউনিটটা চেঞ্জ করে নাও। আর পার ইউনিট অ্যাকচুয়াল বাই বেস তার মানে 5 বাই কেভি স্কয়ার বাই এমভি মানে 11 স্কয়ার বাই এমভি মানে কত 30, তাহলে কত আসলে এখানে 1.24 পার ইউনিট। তো দিয়ে দাও এখানে 1.24 পার ইউনিট। ট্রান্সফরমার বেস দা রেটিং হতে এটারও চেঞ্জ নাই 1.24 পার ইউনিট, সরি 0.2, এটাও সেম 1.5 কি পার ইউনিট। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি নোলটা। আচ্ছা ইসমাইল তুমি একটু বলো তো ভাই এবার এই জেনারেটরের ভোল্টেজটা কত। আচ্ছা এক মিনিট, তোমরা একটু দেখো আমি এক মিনিট, হ্যাঁ বলো তো এই জেনারেটর ভোল্টেজটা কত, ধরো সেকেন্ডারি রেসপেক্ট সার্কিটটা পার ইউনিট না ধরে ধরো এটা কি সার্কিট হচ্ছে ওহমিক সার্কিট, আর ওহমিক হলে রেফার আসবে, তাহলে কোন সাইড রেফার ধরো সেকেন্ডারি রেফার, কোনটা রেফার ধরো সেকেন্ডারি, তাহলে এই জেনারেটর ভোল্টেজটা কত বলো তো ইসমাইল। 66 হবে তাই তো। আচ্ছা তারপর এখানে লাইনে কি কি আছে, ইয়াসিন 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 ভাই বলেন তো কত এখানে, ইয়াসিন ভাই উনি নাই না। আচ্ছা রাকিব ভাই শুনতে পাচ্ছেন আপনি, কেউ ভয় কেউ কি ইয়ে দিচ্ছে না নাকি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো দেখো তোমাদের বারবার বলেছি যে এখানে 11/66 জাস্ট একটা রেটিং, এখানে কি 11 হবে এটাও জাস্ট রেটিং, যদি এখানে কোনো ভোল্টেজ মানে ভোল্টেজ যদি দেওয়া না থাকে বা কোনো কিছু বলা না থাকে তখন আমরা রেটেড ভোল্টেজে চলে এই হিসাবে ধরে নিই। বাট এর আগে যত ম্যাথ করেছি সেখানে কোনো ভোল্টেজ দেওয়া ছিল না, এখানে কোনো ভোল্টেজ দেওয়া ছিল না, তাহলে আমরা ধরছি কি যে সব জেনারেটরগুলো কি রেটেড ভোল্টেজে চলতেছে, মানে সব মেশিন নট জেনারেটর, সব মেশিন নট অনলি জেনারেটর, সব মেশিন কি রেটেড ভোল্টেজে চলতে ধরে নিয়েছিলাম যেহেতু কোনো ভোল্টেজ দেওয়া ছিল না। বাট এবার ভোল্টেজ দেওয়া আছে কত 69, এবার ভোল্টেজ দেওয়া আছে কত 69, তাহলে কি এবার এই যে এই মান আর এর যে মান এগুলো কি সেম থাকবে, একই থাকবে, অবশ্যই থাকবে না, অবশ্যই কি থাকবে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু নো লোড তাহলে এখানে কোনো ড্রপ নাই, অর্থাৎ এখানে 69 হলে এখানে কত 69, তাহলে এসে কত হবে 11.5। দেখো রেশিওটা ভাগ করে দেখো এসে কত হবে 11.5, এখানে 69 তাহলে এখানে কত হবে 69, এখানে কত হবে 11.5, তাহলে এই সাইডে এই জায়গাটা কত হবে 11 না 11.5, রেশিও দ্বারা করো যে এটা 69 হলে এটা কত 11.5। এখন এখানে পাচ্ছ 11.5, আমি যদি এটা রেসপেক্ট করো সেকেন্ডটা রেসপেক্ট করো তাহলে এখানে 11.5 না লিখে কত লিখবা 69 কেভি। বলো কারণ সমস্যা আছে কিনা, আচ্ছা আরেকবার বলবো তাই তো, ঠিক আছে। এখানে কত আছে 69, কারণ এটা হচ্ছে মূল ভোল্টেজ, হ্যাঁ এখানে কি ফল্ট হয়েছিল না ফল্টের আগে 69 কি ফল্টের আগে, তো ফল্টের আগে এখানে ভোল্টেজ পেয়েছি কত 69, তাহলে এখানে যদি 69 হয় এখানে কত হবে 69, ওখানে 69 হলে এখানে কত হবে 69 কেভি। ওকে তাহলে রেশিও কত 11/66, তো রেশিও অনুসারে এই সাইড কত আসছে হিসাব করলে আসবে 11.5, সেটা আসছে কিনা দেখি দাও 69 ভাগ 66 বাই 11.5, ঠিক আছে তাহলে এটা কত 11.5। আচ্ছা এখন এটা যদি 11.5 হয় এখানে যদি 11.5 হয় এখানে 11.5 কেন, কারণ এখানে কোনো ড্রপ নাই, এখানে কোনো ড্রপ নাই কেন, কারণ এটা নো লোড, এটা কি আছে নো লোড, তাহলে এখানে কত 11.5, তাহলে এই জেনারেটরের মূল ভোল্টেজ কত 11.5, ট্রান্সফরমারের মূল রেশিও কত 11.5 ইস টু কত 69। এখন এই যে সার্কিটটা এটা রেফার সার্কিট, ধরো এটা পার ইউনিট সার্কিট না, ধরো এটা রেফার সার্কিট, আমি জাস্ট এটা পরিচিত করার জন্য দেখাচ্ছি, কোনটা পরিচয় দেওয়ার জন্য এই ভোল্টেজটা কত হবে সেটা দেখানোর জন্য কথা বলতেছি, কারণ পার ইউনিট হলে এখানে কেভি হবে না, এখানে পার ইউনিট ভোল্টেজ হবে, কিন্তু আমরা বোঝানোর জন্য এখানে অ্যাকচুয়াল ভোল্টেজ লিখছি, তাহলে এখানে কত 11.5, তাহলে এখানে 11.5 হবে যদি প্রাইমারি রেসপেক্টে সার্কিটটা ডিজাইন করি, বাট এখন আমরা ডিজাইন করছি সেকেন্ডারি রেসপেক্টে, কেন কারণ এখানে কোনো ব্রাঞ্চ আছে তাই আমরা সেকেন্ডারি রেসপেক্টে ডিজাইন করছি। প্রাইমারি যদি 11.5 হয় সেকেন্ডারি ভোল্টেজ কত হবে 69, সেজন্য এখানে ভোল্টেজটা কত দিয়েছি জেনারেটর ভোল্টেজ 69, যদি প্রাইমারি সাপেক্ষে এই সার্কিটটা ডিজাইন করতাম তাহলে 69 না লিখে কত লিখতাম 11.5 লিখতাম। বলো এখন কোনো প্রশ্ন আছে কিনা, বেস কেভি পরিবর্তন কেন হবে, বেস কেভি ওইটাই, বেস কেভি কখন পরিবর্তন হয় না, কি বলছে বেস কত 30 এম, উল্টা পাল্টা কথা বলো না, চুপচাপ থাকো। বেস কেভি কত 30 এম এবং কত 11 কেভি, তাহলে এই যে 11 কেভি এটা কখনো পরিবর্তন সম্ভব না, বা যদি ট্রান্সফরমার থাকে তাহলে রেশিও দ্বারা কি পরিবর্তন হয়, ওটা তো সবসময় এটা কি এই 69 এর জন্য 69 এর জন্য ওটা তো সবসময়, এটার সাথে এখানে তো সম্পর্ক নাই, কি 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 বোঝো নাই, ট্রান্সফরমার কাজটা কি ভোল্টেজ পরিবর্তন করা না, তাহলে যদি এই সাইড 11 ভোল্টেজ হয় কেন দিলাম ওটা বাদ দাও, তোমাকে যেভাবে কথা এখানে দেখো, তাহলে আমরা এখানে কত দেখলাম 11 এবং কি দেখো আমরা এখানে বেস কেভি আগে দিচ্ছি সেটা ধরে নিলাম, তাহলে এখানে ভোল্টেজ কত দিলাম আমরা 69 কেভি ধরে নিলাম, কত ভোল্টেজ আমরা 69 কেভি, ঠিক আছে। আচ্ছা ওকে তাহলে এখন আমরা প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ পেয়েছি, সরি পাওয়ার ভ্যালু পেয়েছি, এখানে পাওয়ার ভ্যালু পেয়েছি, এখানে পাওয়ার ভ্যালু পেয়েছি, এখানে পাওয়ার ভ্যালু পেয়েছি, এখানেও কি পাওয়ার ভ্যালু পেয়েছি, ঠিক আছে। এবার আমরা শর্ট করে দিই, এবার আমরা কি করি শর্ট করে দিই, এই যে শর্ট, তার মানে এই যে এরকম টোটাল ইম্পিডেন্সটা ভাগ করব, তাহলে এই টোটাল ইম্পিডেন্স কত হবে, এই টোটাল ইম্পিডেন্স যে 0.1 প্লাস সরি 0 প্লাস 1.24 প্লাস 0.2 প্লাস 0.15, তাহলে যেটি টোটাল পাওয়ার ইউনিট ভ্যালু আমাদের আসলো কত করে গেল, টোটাল পাওয়ার ভ্যালু কত আসলো আমাদের যে 1.24 প্লাস 0.45 0.45, কি আসলে এটা পাওয়ার ইউনিট। আরে ভাই দাঁড়াও রে ভাই, মাঝখানে খালি কথা বলো। আচ্ছা তাহলে আমরা
টোটাল পাওয়ার পেয়ে গেলাম কত 1.24 প্লাস 0.45। আচ্ছা এখন এই যে মানটা পেলাম, এই মানটা পেলাম কার সাপেক্ষে? এই যে 11 কেবির সাপেক্ষে, তাই না? এখানে 30 এমবি ছিল, এখানে কত ছিল? 11 কেবি ছিল। 30 এমবি ছিল, এখানে কত ছিল? 11 কেবি ছিল, ঠিক আছে? তো যেহেতু এর বেস যা ওল্ড তাই এখানে নতুন করে আমরা এই 0.1 বের করি না, কারণ বের করলে রেজাল্ট কি আসবে? একই আসবে। সেম ভাবে এখানে কি যে ওল্ড যে কথা, বেসও কি সেই কথা, যেই কারণে আমরা 0.2 আর নতুন করে বের করতে যাই না। ওই নতুনের যে পয়েন্ট ভ্যালু শুদ্ধ সেটা যায় না কেন? কারণ সেটা গেলে সেটা যদি বের করতে যায় তাহলে রেজাল্ট একই আসবে, ঠিক আছে? একইভাবে 0.15 এটা তো ট্রান্সমিশন লাইনের, এই ট্রান্সমিশন লাইনে তো যেটা দেওয়া থাকে যে বেজে সেই বেজে হয়, তাই ওটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। মানে ট্রান্সমিশন লাইনের যে পাওয়ার ভ্যালু থাকবে এটা কখনো পরিবর্তন হয় না, ওটার মান ফিক্সড। আচ্ছা এখন এই 5 আছে, এক চল গেল, তাই 5 কে আমরা এই যে বেস ধরে পরিবর্তন করলাম, কত? 11 কে বেস ধরে পরিবর্তন করলাম। এখন এই যে মানটা, এই মানটা আমরা কত বেস ধরছি? এই মানটা বেস ধরেছি এই যে 11/66, মানে 11 কে বেস ধরে পেয়েছি, অথবা 66 কে বেস ধরে পেয়েছি, এটা বলতে পারো, ঠিক আছে? পাওয়ার ভ্যালু তো প্রাইমারি যা সেকেন্ডারি তাই, কিন্তু আমাদের মূল ভোল্টেজ তো আর 11 না, মূল ভোল্টেজ কত? 11.5, বা ওই সাইড হিসাবে ধরতে গেলে মূল ভোল্টেজ কত? 69, ওই সাইড ধরতে গেলে মূল ভোল্টেজ কত? 69। তার মানে আমাদের আবার পরিবর্তন করে নিতে হবে। আমাদের কি করতে হবে? আবার পরিবর্তন করে নিতে হবে। আবার পরিবর্তন করে নাও, মানে একবার নতুন পাওয়ার ভ্যালু বের করতে আবার পরিবর্তন করে নাও। কিভাবে? জেড পাওয়ার ওল্ড, এখন এই নিউটা হয়ে যাবে আবার ওল্ড, না? তাহলে জেড পাওয়ার ইউনিট ওল্ড, আচ্ছা কিন্তু এমভি নিউ বাই এমভি ওল্ড, এমভি ওল্ড একই থাকবে, যে 30/30 এটা তো ঝামেলা নাই। কি থাকবে ঝামেলা? এখন কেভি ওল্ড বাই কেভি নিউ। তো কেভি ওল্ড কত? 66, কেভি ওল্ড কত? 66 দাও বা 11 দাও, তোমার ইচ্ছা, সমস্যা নাই। ওল্ডটা কত? 11, এই যে 11 জন্য আমরা এগুলো বের করছি, তাই না? তাহলে ওল্ড ছিল কত? 11, ঠিক আছে? ওল্ড বাই কি নিউ, তো নিউ এখন কত আসছে? 11.5, কারণ এইটা এই যে এ ভ্যালু আর বেস ভ্যালু সেম নাই। তো আমরা এখানে যেটা বের করছি এটা কার রেসপেক্টে বের করছি? 11 রেসপেক্টে, কিন্তু আমাদের লাগবে কার রেসপেক্টে? মূল ভোল্টেজ 11.5, বা এই সাইড হিসাব করতে গেলে লাগবে কার রেসপেক্টে? 69, ঠিক আছে না? তাহলে আমরা 11.5 অর্থাৎ কেভি ওল্ড 11, কেভি নিউ কত? 11.5, ঠিক আছে, স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে মান বাই করে নিতে পারবো, কত? 1.207 অ্যাঙ্গেল অফ 20 পার ইউনিট, ঠিক আছে? এই যে আমাদের টোটাল ইয়ে চলে আসলো, কি চলে আসলো? টোটাল পাওয়ার ভ্যালু চলে আসলো, কার রেসপেক্টে? 69 বলো বা 11.5 বলো, ঠিক আছে? তাহলে এখন আমরা শর্ট সার্কিট এমভিএ বের করতে পারবো। শর্ট সার্কিট এমভিএ কত হবে? বেজ এমভিএ বাই পার ইউনিট টোটাল পাওয়ার 2.07, তাহলে কত হলো এখানে? 24.85, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি শর্ট সার্কিট বের করতে বলে তাহলে কত হবে? 24.85 গুণন 10 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই √3 ইন্টু কেভিএল। আচ্ছা এখন কেভিএল কত নেব? √3 ইন্টু কি কেভিএল, তাহলে কেভিএল কত? 69, তাই না? কেভিএল কত? 69, কেন? কারণ কারেন্টটা বের করবো আমরা এই সাইডে রেসপেক্ট, এই সাইডে ভোল্টেজ কত? 69, তাহলে এই যে 69,000, তাহলে এখান থেকে আমাদের মান আসবে ডিভাইড বাই √3 ইন্টু 69, 207 মানে 8, 208 এম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। এবার বলো কার কি প্রশ্ন আছে, এবার বলো কার কি প্রশ্ন? এবার হ্যাঁ হ্যাঁ, এটা না 69 কেবি লিখবো না, আপনারা যদি লিখতে চান, ড্রয়িং যদি আসে কখনো, আমি তাহলে বোঝাইলাম। তাহলে এখানে পার ইউনিট লিখতে হবে, তাহলে পার ইউনিট কত হবে? যে অ্যাকচুয়াল বাই বেস, অ্যাকচুয়াল কত? ধরো 66 বাই কত? সরি অ্যাকচুয়াল 69 বাই কি 66 কত হবে? যেটা আমি সেটা লিখবো মূল ড্রয়িং এ। অ্যাকচুয়াল বাই বেস, অ্যাকচুয়াল কত? 69, বেস কত? 66 বাই 66 কত? 1.045, এই যে পার ইউনিট ভোল্টেজ, না? এইভাবে লিখলাম। আমি এখানে এটা বসাইছি বোঝানোর তাগিদে, ঠিক আছে? এবার বলো কার কি প্রশ্ন আছে? মাঝখানে উল্টা পাল্টা প্রশ্ন করে বসে থাকো, যেটা এখন আমি আসি নাই, সামনে আসবো, ওই কথা আসবো, আস্তে আস্তে আসবো, পরের প্রশ্ন আগে করে বসে থাকো। কি ঘুরে গেছে সেটা দিকে খেয়াল না করে ভবিষ্যতের চিন্তা নিয়ে বসে থাকো। ভবিষ্যতে আসবো কথা, তাই না? আমি তো জানি দেখি আসতে পারে প্রশ্ন। ম্যাথটা শেষ করি, শেষ না করতে আমি কথা বলি, মাঝখানে তোমরা কথা বলা শুরু করো। আর মাঝখানে কথা বলবো না এখন থেকে, আমি যখন কথা বলার সুযোগ দেবো শুধু তখনই কথা বলবো। মাঝখানে শুধু এই সময় কথা বলতে পারো যখন আমি ভুল করতে যাবো, তোমার তো ভুল হতে পারে, তখন মাঝখানে কথা বলবো। আর ওই মাঝখানে কোনো প্রশ্ন কেউ করতে পারবে না। তুমি কি বুঝতে পারছো? কেভিটা বেস কেভিটা বুঝতে পারছো? হ্যাঁ, তোমার কোথায় সমস্যা বলো তো? হ্যাঁ, দুই রকম। আমাদের বেস কেভি ধরছি কত? 30 এবং 11, 30 এবং 11 ধরে বের করছি, কিন্তু আমরা এই যে এই মানটা 30 এবং 11 ধরে বের করছি, কিন্তু আমাদের অ্যাকচুয়াল তো আর 30, মানে অ্যাকচুয়াল তো আর 11 তো হয় না, আমাদের ফল্ট হচ্ছে 11 তে না, ফল্ট হচ্ছে কত? 11.5, ফল্ট হচ্ছে কত? 11.5, মানে বেসটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? 11.5 ধরতে পারো, বেসটা কি চেঞ্জ হয়ে গেছে, নতুন করে বের চলে আসছে, কত আসছে? 11.5। তাহলে 11 জন্য যদি এই মান হয়, তাহলে 11.5 এর জন্য কোন মান হবে? এই যে 11.5 এর জন্য বের করছি, যে কেভি ওল্ড বাই কেভি নিউ, মানে এখন এটা কেভি ওল্ড হয়ে গেছে, আর নতুন করে যে ভোল্টেজটা আসছে সেটা এখন কি কেভি নিউ হিসেবে কাউন্ট করছি। বলো এবার প্রশ্ন আছে কিনা? তার মানে মূল কথাটা দুইবার, জেড পার ইউনিট নিউ দুইবার বের করেছি, জেড পার ইউনিট নিউ কয়বার বের করেছি? দুইবার। একবার এই যে এটাকে নিউ ধরে, হ্যাঁ অবশ্যই দুইবার করে নেবেন আপনি। প্রথমে বেস ভ্যালুর জন্য বের করবেন, যে বেস দেওয়া থাকে সেই বেসের জন্য বের করবেন। দ্বিতীয়বার দেখবেন আপনার বেসটা চেঞ্জ হয়ে গেছে কিনা, যে এই যে ভোল্টেজ বেসটা চেঞ্জ হয়ে বিষয়টা অমন না। আসলে মূল কথা হচ্ছে কি 11 জন্য আমরা বের করছি, মানে এই বেসের জন্য বের করছি, বাট 11 কি আছে ভোল্টেজ? না 11 নাই, কত হচ্ছে? 11.5। তাহলে 11.5 এর জন্য আমরা ইম্পিডেন্স বের করতে হবে। 11 জন্য যদি ইম্পিডেন্স এত হয়, তাহলে 11.5 এর জন্য ইম্পিডেন্স কত হবে? কারণ আমরা 11.5 নিয়ে তো কাজ করতেছি, আমরা 11 নিয়ে তো কাজ করতেছি না, 11.5 আবার চেঞ্জ করে নতুন করে পাওয়ার ইউনিট ভ্যালু বের করতে হবে। ওই সূত্র দিয়ে তো করলাম এখানে, যে পার ইউনিট নিউ ওল্ড ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ ইনটু এমভি নিউ বাই এমভি ওল্ড, এমভি নিউ এমভি ওল্ড সেম, তাই লিখি না এখানে প্রথম লাইনে। ও বুঝছি তোমার প্রশ্ন, আমি দেখি নাই, তবে একটু দেখতে হবে। এখন দেখবো নাকি তুমি নিজে দেখবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, মিউট করে রাখি ভিডিওটা, 2 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ ইসমাইল হবে, হ্যাঁ আসার কথা, হ্যাঁ হবে। তুমি যদি একবার করতে চাও তাহলে 11.5 হবে, এই যে 11.5 দিলে এই মানটা এটা আসবে, ঠিক আছে? আবার তাহলে এগুলাকে কি আবার পরিবর্তন করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে না করে এইভাবে একটু করো, আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? কারণ ওইভাবে একবার করে নিতে কনফিউশন চলে আসবে, ঠিক আছে? না তোমাদের যেটা খুশি সেটা করো, আমি দুইভাবে বোঝাই দিলাম, দুইভাবে বললাম, সমস্যা নাই। আচ্ছা তো বাংলা কথা কি, যে যদি যদি এর সাথে না মিলে যায়, তার সাথে বেজের সাথে যদি আমাদের ফল ভোল্টেজ মিলে না যায়, বেজের সাথে যদি ফল ভোল্টেজ মিলে না যায়, তাহলে ওই ফল ভোল্টেজের জন্য আবার পাওয়ার বের করতে হবে। কেন? কারণ আমাদের মূল ভোল্টেজ তো ফলটাই, মূল ভোল্টেজ কোনটা? ফলটা, ফলটের সাপেক্ষে ইনভেন্ট করতে হবে। এই 11 সাপেক্ষে তো আমরা কাজ করব 11.5, তুমি আগে থেকে 11.5, মানে এখানে বেস 11 না ধরে 11.5 ধরে করো, তাতেও সমস্যা নেই। আর যদি 11 ধরে আবার ওকে চেঞ্জ করে নাও কত? 11.5 এ, তাতে কোনো সমস্যা নাই। ক্লিয়ার ইসমাইল? ক্লিয়ার?
মাঝখানে বলতে হয় না ছাগল আসলে তোমরা, আমি তো জানি কি আসতে আমি আগাই সামনে সামনে আগাই শেষে বলতে হয়, কিছু প্রশ্ন মাথায় রাখতে হয় যে ম্যাথ দেখি ভাই অ্যান্সার দেয় কিনা। কারণ কিছু প্রশ্ন তো আমি বুঝবো না, কেন বুঝবো না, কারণ এই ম্যাথটা আমি যেভাবে বুঝাবো সেটা এখনো তোমাকে বোঝানো হয় না, তাহলে তুমি সেই ধাপের প্রশ্ন আগে করতে পারবো না, তো এই জন্য আমি বুঝবো না প্রথমে, এই জন্য ম্যাথটা শেষ করে তারপর আসতে হয়। ইসমাইল মন খারাপ করছো নাকি? ঝাড়ি দিলাম সত্যি ঠিক আছে তো? হ্যাঁ এই ঝাড়ি দিলে আবার মন খারাপ হবে না, আবার প্রশ্ন করতে হবে, ভাই তো মারতে পারবে না তাই না? ঝাড়ি খেয়ে যে পিছিয়ে যাবে সে পিছিয়েই থাকবে, হ্যাঁ। আর ঝাড়ি খেয়ে যেটা শেখা যায় সেটা কিন্তু মনে থাকে অনেকদিন। কি শুনে মাঠে নেমেছো? ট্রান্সফার নিবো, সমস্যা কি, কয়টা ম্যাথ করলাম না, এই জন্য আমি আগে করে রাখছি রে ভাই, আমি তো বোকা নাকি? ছেড়ে দিব আজকে, ট্রান্সফার তো নিবো, ট্রান্সফার তো নিবো 100% নিবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এইভাবে ট্রান্সফর্মার বিলং নেই, তাহলে ঠিক আছে, তাহলে আগামী দিন আমরা আবার কল করবো, ঠিক আছে, একটু পরে 5 মিনিট পরে আমি একটা ট্রান্সফর্মার লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো 5 হিসেবে ম্যাথটা করাই দিই, হ্যাঁ, এটা যদি আজকে না করাই নেক্সট দিন বোঝানো একটু কষ্ট হয়ে যাবে। এই ম্যাথটা আগের ম্যাথটা সেম, এই ম্যাথটা আগের ম্যাথটা কি সেম, এই জন্য আমরা এখন এই ম্যাথটা একটু করাই দিব, এই ম্যাথটা করে তারপর আমরা ট্রান্সফর্মার যাবো, ঠিক আছে, সেম টাইপ, তাহলে আজকে আমাদের নো লোড শেষ হয়ে যাবে, আগামী কাল থেকে আমরা লোডেড কন্ডিশন করাতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা সবাই কথা কি শুনতে পাচ্ছি আমার কথা? শোনা যাচ্ছে না? হ্যাঁ, দেখো এই ম্যাথটা একটু বৈশিষ্ট্য ভিন্ন, আমি একটু প্রশ্নটা একটু দ্রুত করে বুঝাই দিই। বলছে 3 ফেজ 6 MVA 6.6 kV generator has a reactance, জেনারেটর ইয়ে কত, রেটিং কত 6 MVA এবং 6.6 kV, রিঅ্যাকট্যান্স কত 0.1 পার ইউনিট, ঠিক আছে, ইট ইজ কানেক্টেড থ্রু এ 6 MVA and 6.6 by 33 kV 0.09 পার ইউনিট রিঅ্যাকট্যান্স ট্রান্সফরমার, তাহলে এর সাথে একটা ট্রান্সফরমার সংযোগ দেওয়া আছে, রেটিং কত 6 MVA 6.6 by 33 kV এবং রিঅ্যাকট্যান্স কত 0.09 পার ইউনিট, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে বলছে কি যে ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স আছে প্রতি কিলোমিটার 0.09, প্রতি কিলোমিটার 0.09 এবং রিঅ্যাকট্যান্স আছে প্রতি কিলোমিটার 0.36, টোটাল কিলোমিটার দেখো বলছে এ 3 ফেজ ডেট সার্কিট অকার এট এ ডিসটেন্স 10 কিলোমিটার ফ্রম ট্রান্সফরমার, তো ট্রান্সফরমার থেকে ফল্ট হয়েছে কত মিটার দূরে, 10 কিলোমিটার দূরে, তাহলে প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স কত 0.09, তাহলে 10 কিলোমিটার জন্য কত হচ্ছে 9 ওহম 0.9 ওহম, প্রতি কিলোমিটার জন্য রিঅ্যাকট্যান্স কত 0.36, তাহলে 10 কিলোমিটার জন্য কত হচ্ছে 3.6 ওহম। আচ্ছা তারপর কি বলছে দ্য জেনারেটর ভোল্টেজ এট দ্য টাইম অফ ফল্ট ইজ এত, তার মানে যখন ফল্ট হয়, যখন ফল্ট কোথায়, এখানে যখন ফল্ট হয় তখন এই জেনারেটর ভোল্টেজ কত 7.2 কেভি, যখন ফল্ট হয় তখন জেনারেটর ভোল্টেজ কত 7.2 কেভি, ঠিক আছে। আচ্ছা ওকে, ফাইন্ড দ্য ফল্ট কারেন্ট ইন দ্য জেনারেটর, তাহলে এই জেনারেটর কি ফল্ট কারেন্ট বের করো, জেনারেটর কি বের করো, ফল্ট কারেন্ট বের করো, যেহেতু জেনারেটর ফল্ট কারেন্ট বের করতে বলছে তাহলে আমরা সার্কিটটা কার রেসপেক্টে দেখাবো, প্রাইমারি রেসপেক্টে দেখাবো, আসলে এখানে দেখাচ্ছি না, জাস্ট বলতেছি আর কি, কার রেসপেক্টে দেখাবো, প্রাইমারি রেসপেক্টে দেখাবো। এবার ইসমাইল বলো তো এই যে ভোল্টেজ অ্যাকচুয়াল ভোল্টেজ বলো, এখানে অ্যাকচুয়াল ভোল্টেজ কত হবে 66 পয়েন্ট নাকি 7.2, এখানে 7.2 হবে। আচ্ছা কেন 7.2 হবে বলো তো, বা 66টা কি আসলে, হ্যাঁ গুড, 66 হচ্ছে জাস্ট একটা রেটিং। আচ্ছা যখন জেনারেটর চলছে শর্ট সার্কিট অবস্থায় যখন জেনারেটর চলছে তখন এর উৎপন্ন ভোল্টেজ কত 7.2, যেটা প্রশ্নে বলে দিয়েছে উৎপন্ন ভোল্টেজ কত 7.2, তাহলে এর ভোল্টেজটা কত হবে 7.2 কেভি, যদি পার ইউনিট লিখতে চাও তাহলে কত হবে অ্যাকচুয়াল বেস, অর্থাৎ 7.2 ভাগ বেস দিলে কত 6.6, যেহেতু প্রশ্নে বলা নাই তাহলে কত আসবে 1.09 পয়েন্ট লিখলে 1.09 আর অ্যাকচুয়াল লিখলে 7.2 কেভি, ঠিক আছে। ওকে তো প্রশ্নে কিন্তু বলা নাই বেস, তাই আমরা জেনারেটরটা বেস ধরেছি, দেখো এর বেস এর মান মিল যাচ্ছে না, তার মানে এগুলো ওল্টেজ আর নিউতা, এগুলো কি ওল্টেজ আর নিউতা, দেখো এর 6 এমবি এর 6 এমবি এর 6.6 এর 6.6, তাহলে এর জন্য যে রিঅ্যাকট্যান্স লাগবে আর এর রিঅ্যাকট্যান্স কি সেম, সুতরাং নতুন করে রিঅ্যাকট্যান্স বের করার প্রয়োজন নাই, একইভাবে ট্রান্সফরমার বেলাও সেম, এর আর এর যেহেতু মিল যাচ্ছে তাহলে এর জন্য রিঅ্যাকট্যান্স কত হবে 0.09, সেজন্য নতুন করে বের করি নাই, তাহলে এখানে কি বসাইছি দেখো যে 0.1, আসলে এটা বসানো ভুল হবে কারণ 1.09 যখন তখন 0.1 না, তো তখন 0.1 না, আমি বসাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তো কত আসছে 0.1 0.09 এবং এই পরিমাণ রিঅ্যাকট্যান্স এখানে আসছে, ঠিক আছে, এই যে এখানে বের করছি দেখো জেড এল পার ইউনিট, জেড এল পার ইউনিট, জেড এল কি পার ইউনিট। আচ্ছা ওকে, জেড এর পার মানে কি অ্যাকচুয়াল বাই বেস, পার মানে কি অ্যাকচুয়াল বাই বেস, অ্যাকচুয়াল মানে এই যে আর বেস কত, এই যে কেভি স্কয়ার বাই কেএমবি, কেভি স্কয়ার বাই এমবি মানে এই সাইড 66 হলে এই সাইড কত 33, এই সাইড 66 হলে এই সাইড কত 33, যেহেতু লাইনটা সেকেন্ডারি ভোল্টেজ নিয়েছি কত 33, এই যে আমাদের যে লাইনের পার ইউনিট ইম্পিডেন্স চলে আসলো, তো টোটাল পার ইউনিট যোগ করে দাও, এটা সবগুলো যোগ করে দিলে কত আসলো, এটা মান চলে আসলো, সবগুলো যোগ করে কি এই মান চলে আসলো। এবার কথা আসো মূল কথায়, এবার কি মূল কথা আসবে যে আমরা এটা বের করছি পাওয়ার রেসপেক্টে 66 কিন্তু ফল ভোল্টেজ কত 7.2, এই 7.2 রেসপেক্টে সার্কিট ডিজাইন করতে হবে তাই না, তাহলে আসলে কি এই মানগুলো এগুলো থাকবে না, এগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে কত চেঞ্জ হবে এই আমরা এখান থেকে বের করে নেব কিভাবে, যে জেড পয়েন্ট মানে কি জেড পয়েন্ট ওল্ড ইনটু কেভি ওল্ড বাই কি কেভি নিউ, জেড পয়েন্ট কি ওল্ড ইনটু কেভি ওল্ড বাই কি কেভি নিউ, এমবি ওল্ড বাই এমবি নিউ বাই এমবি ওল্ড তো সেম, তাহলে লিখলাম না, তাহলে জেড পয়েন্ট ওল্ড এখানে না লিখে আমরা থাক ইনটু কেভি ওল্ড কত বলো 6.6 ডিভাইড বাই প্রাইমারি রেসপেক্টে যদি করি কেভি নিউ কত 7.2, তো দাও 7.2 স্কয়ার, তাহলে এখানে নতুন করে জেড পয়েন্ট কত আসবে, টোটাল জেড পয়েন্ট কত আসবে দেখো, তোমাদের তো সময় লস না হয় আগে থেকে কিছুটা করে রাখলাম 59 0.49 4958 প্লাস 0.2098 আই ইনটু কেভি ওল্ড বাই 6.6 বাই 7.2 স্কয়ার, কত আসছে তাহলে আমাদের 0.1763 অ্যাঙ্গেল অফ 88.64, তার মানে টোটাল পয়েন্ট কত আসছে, তাহলে এটা মুছে দাও কারণ 1.09 এর সময় তো রিঅ্যাকট্যান্স এগুলো না, 1.09 এর সময় রিঅ্যাকট্যান্স কি ভিন্ন, এই যে টোটাল রিঅ্যাকট্যান্স এটা বের করলাম, আমি আলাদা বের করি নাই কারণ এটা আলাদা বের করি না, আলাদা বের করতে গেলে সময় লাগবে, আমি একসাথে করে দিচ্ছি, তোমরা যদি ফার্স্টেই একসাথে করে নাও এখানে যদি একসাথে করে নিতে তাতে হতো, আবার এর জন্য বের করে আবার 7.2 এর জন্য বের করো তাতে হবে, সমস্যা নেই, আগে বেলা যেটা বলছি সেটাই, তাহলে টোটাল পয়েন্ট পেয়েছি, এখন কি আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করতে পারবো যে বেস পাওয়ার বাই কি পাওয়ার ইউনিট ইম্পিডেন্স 634, তো কত আসবে 6 ভাগ 0.17634, কত আসবে 34.025, তাহলে আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করতে পারবো, শর্ট সার্কিট কারেন্ট যে বেস পাওয়ার বাই √3 অফ লাইন ভোল্টেজ কত 7.2 অর্থাৎ 7200, তাহলে আমাদের কারেন্ট চলে আসলো 34.025 গুণন 10⁻6 ডিভাইড বাই √3 ইনটু 7200 27
হ্যাঁ 2728 এম্পিয়ার। এই দুটো ম্যাথ করে তোমরা অন্যদের তুলনায় অনেক এগিয়ে গেলা, কারণ এটা বিকে ম্যাথাই নাই, স্টেভেনসন, সরি গুপ্তার বই, এটা সবাই বিকে ম্যাথাই করে, তোমরা এই দুটো করে অনেক এগিয়ে গেলা আগেরটা। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন দেওয়া আছে ভাই, প্রশ্ন দেওয়া আছে, এইটুকু পুরোটাই প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ কিন্তু 6.6 দিলে তো ফুল হবে, কারণ ফল ভোল্টেজ দিয়ে দিলে তো আর ওই ওইটা দিয়ে হবে না, রেটিং দিয়ে করলে হবে না, মানে যে বেস থাকবে ওই বেস দিয়ে করলে হবে না, তখন নতুন করে আবার বেস ধরে বের করে নিতে হবে। এই জন্য তো করাই দিলাম তোমাদের, যাতে পরীক্ষা ভুল না হয়। আসলে অনেকে ভুল করবে ম্যাথটা। আচ্ছা ঠিক আছে, দেখো এটা সমস্যা থাকলে বলো, না হলে আমি মুছে দিয়ে ট্রান্সফর্মার চলে যাবো, সমস্যা নাই না, ঠিক আছে।